আমার বাবা যখন আমাকে ১৯ বছর বয়সে মাত্র ৩ লাখ টাকায় বিক্রি করে দিলেন, তখন তিনি বললেন, রান্নাবান্না, সেলাই এবং একজন একা পুরুষের যা যা প্রয়োজন সবকিছুর জন্যই তুমি উপযুক্ত। তিনি ভেবেছিলেন তিনি আমাকে চট্টগ্রাম শহরের এক ভয়ঙ্কর লোকের হাতে তুলে দিচ্ছেন। সেই বিশাল মানুষটি আমার সামনে হাঁটু গেড়ে বসার আগেই আমার চিৎকার পুরো জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল। আমার বাবা আমার কোমরে বাঁধা দড়িটি শক্ত করে ধরে রাখলেন। পুরনো কাঠের মাচার উপর দাঁড়িয়ে আমি কাঁপছিলাম, আর আশপাশের লোকজন হাসছিল, যেন এটা কোনো পশুর নিলাম, কোনো মেয়েকে সামান্য টাকার বিনিময়ে বিক্রি করার দৃশ্য নয়। সেটা ছিল শীতকাল, বিকেল প্রায় শেষের দিকে। চট্টগ্রাম শহরের পুরনো বন্দর এলাকায় বাতাস ভেসে আসছিল ধুলো, ঘাম, পুরনো মদের গন্ধ এবং বহুদিন গোসল না করা মানুষের দুর্গন্ধে। শীতের বাতাস আমার গালে শুয়ের মতো বিচ্ছিল। নিচের কাঠের মাচা কাদায় ডুবে যাচ্ছিল। দূরে কোথাও ভাঙা সুরে হারমোনিয়াম বাজছিল, আর গ্লাসের শব্দ ভেসে আসছিল। ১৯ বছর বয়সে আমি সেখানে দাঁড়িয়েছিলাম, ভেজা সাদামাটা কাপড় পরে, মুখে লেগে থাকা চুল আর কাদায় পা দুটো ঠান্ডায় অবশ হয়ে গেছে। আমার নাম তানু। আমার বাবা কাঁপা কাঁপা গলায় বললেন, শক্তিশালী সুস্থ মেয়ে, কেউ স্পর্শ করেনি। পুরুষেরা দর হাঁকাতে শুরু করলো। ৮০,০০০ টাকা, ১,২৫,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা। তাদের চোখে ছিল লোভ, মুখে তামাকের গন্ধ, ভাঙা দাঁত আর নোংরা হাসি। হঠাৎ পুরো জায়গা নীরব হয়ে গেল। সবাই চুপ হয়ে গেল। ভিড় দুই পাশে সরে গেল। আর তিনি হাঁটতে শুরু করলেন। তার উচ্চতা প্রায় ৬ ফুট ২ ইঞ্চি, গায়ে পশুর চামড়ার কোট, মুখে ঘন দাড়ি, গালে লম্বা সাদা দাগ, কাঁধে বন্দুক ঝুলছে, কোমরে শিকারি ছুরি। তিনি ছিলেন চট্টগ্রামের পাহাড়ি এলাকার এক ভীতিকর মানুষ। তার নাম মিস্টার ইয়াসিন। তিনি প্রথমে কারো দিকে তাকালেন না, শুধু আমার দিকে তাকালেন, তারপর আমার বাবার দিকে। আমার বাবা হাসার চেষ্টা করে বললেন, স্যার, আপনি কি স্ত্রী খুঁজছেন? তিনি পকেট থেকে ৩ লাখ টাকা বের করে একটি কাঠের পাত্রের উপর রাখলেন। ৩ লাখ টাকা! আমি এখনই তাকে নিয়ে যাব। আমার বাবা দৌড়ে গিয়ে টাকা তুলে নিলেন, তারপর দড়ি ফেলে দিয়ে দ্রুত সরে গেলেন। ব্যাস, আমার জীবনের ১৯ বছর শেষ হয়ে গেল ৩ লাখ টাকায়। মিস্টার ইয়াসিন আমার দিকে এগিয়ে এসে দড়ি খুলে দিলেন। চলো, তিনি বললেন। শহরের প্রান্তে একটি ঘোড়া দাঁড়িয়েছিল। তিনি আমাকে ঘোড়ার পিঠে তুললেন, তারপর নিজে উঠলেন। আমরা শীতের বাতাসে এগিয়ে চললাম। রাত গভীর হলে তিনি নিজের কোট খুলে আমাকে দিলেন। আমি কাঁপছিলাম। তিনি কিছুই বললেন না। মধ্যরাতে আমরা পাহাড়ি একটি নির্জন ঘরে পৌঁছালাম। সেখানে কোনো আলো ছিল না, কোনো শব্দও ছিল না। তিনি দরজা খুলে ভেতরে ঢুকলেন। আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমাকে ধরে ফেললেন। ভেতরে আগুন জ্বালালেন, তারপর দরজা বন্ধ করলেন। লোহার শব্দে আমার শরীর কেঁপে উঠল। তিনি বন্দুক রেখে আমার দিকে এগিয়ে এলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি ভাবলাম সব শেষ, কিন্তু হঠাৎ আমার পায়ে উষ্ণ কিছু স্পর্শ করল। আমি তাকালাম। মিস্টার ইয়াসিন হাঁটু গেড়ে বসে আছেন, তার হাতে গরম পানি আর কাপড়। তিনি ধীরে ধীরে আমার পা পরিষ্কার করছিলেন। তারপর তিনি বললেন, আমি তোমার মালিক হতে তোমাকে কিনি নাই, আমি তোমাকে মুক্ত করতে কিনেছি। সেই রাতে আমি কিছুক্ষণ কোনো শব্দ করতে পারিনি। আগুনের পাশে বসে শুধু তাকিয়েছিলাম। শরীর কাঁপছিল, কিন্তু সেই কাঁপুনি শীতের ছিল না, ভয়ের ছিল না, ছিল ভেতরের ভাঙা একটা মানুষের নিঃশব্দ ধ্বংসের মতো। মিস্টার ইয়াসিন আমার দিকে আর একবারও সরাসরি তাকালেন না। তিনি আগুনে শুকনো কাঠ ফেলে দিতে দিতে শান্ত গলায় বললেন, তুমি এখানে নিরাপদ। এখন থেকে কেউ তোমাকে ছুঁতে পারবে না। আমি বিশ্বাস করতে পারছিলাম না, কারণ সারা জীবন আমি শিখেছি যে হাত আমার কাছে আসে সেই হাতই একদিন আমাকে বিক্রি করে দেয়, কষ্ট দেয় বা ভেঙে ফেলে। আমি ধীরে ধীরে বললাম, আপনি আমাকে কিনেছেন কেন? তিনি একটু থামলেন, তারপর আগুনের দিকে তাকিয়ে বললেন, মানুষ কেনাবেচার জিনিস না, কিন্তু এই দুনিয়ায় কিছু মানুষ আছে যারা মানুষকে পণ্যের মতো ব্যবহার করে। আমি তাদের থেকে তোমাকে আলাদা করতে এনেছি। তার কথা শুনে আমার বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা তৈরি হলো। বিশ্বাস আর অবিশ্বাস একসাথে লড়াই করছিল। সেই ঘরটা পাহাড়ের একদম নির্জন কোণে ছিল। বাইরে শুধু বাতাসের শব্দ আর দূরের ঝর্ণার গর্জন। কাঠের ঘর, পুরনো হলেও শক্ত। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছিল। তিনি আমাকে একটা কাপড় এগিয়ে দিলেন, বললেন, এটা বদলে নাও, তারপর ঘুমাও। আমি কাপড়টা হাতে নিলাম, কিন্তু নড়ছিলাম না। তিনি উঠে ঘরের এক কোণে চলে গেলেন। সেখানে একটি ছোট টেবিল, তার উপর একটা পুরনো বই, কিছু কাগজ আর একটা পিস্তল। আমি ভয়ে তাকিয়েছিলাম।
তিনি আমার ভয়টা বুঝতে পেরে বললেন, ওটা ব্যবহার করার জন্য না, রক্ষা করার জন্য। রাত অনেক গভীর হলে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমটা শান্ত ছিল না। বারবার বাবার মুখ, সেই ভিড়, দড়ি, হাসি সব চোখের সামনে ভেসে উঠছিল। পরের দিন সকালে আমি ঘুম ভাঙতে দেখলাম তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, দূরে পাহাড়ের দিকে তাকিয়ে আছেন। আমি ধীরে ধীরে বের হলাম। তিনি বললেন, আজ তুমি এখান থেকে বের হবে না, কিন্তু তুমি জানতে শুরু করবে তুমি কোথায় আছো। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তিনি আমাকে পাহাড়ি ঘরটার চারপাশ দেখালেন। ছোট একটা নিরাপদ জায়গা, চারপাশে গাছপালা, নিচে একটা নদী। এখানে মানুষের ভিড় নেই, কিন্তু অদ্ভুতভাবে এখানে ভয়ও নেই। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ডাকাত? তিনি হালকা হাসলেন। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। মানুষ আমাকে অনেক কিছুই বলে, তিনি বললেন, কিন্তু আমি যা সেটা সময় তোমাকে বলবে। দিনগুলো যেতে লাগলো। আমি ধীরে ধীরে বুঝতে শুরু করলাম তিনি আমাকে আটকে রাখেননি, বরং আমাকে বাঁচতে শেখাচ্ছেন। তিনি আমাকে রান্না করতে বলেননি, কিন্তু আমি আজ নিজেই শিখে নিলাম। তিনি আমাকে ভয় দেখাননি, কিন্তু আমি নিজের ভয়গুলো বুঝতে শিখলাম। একদিন দুপুরে তিনি হঠাৎ বললেন, তোমার বাবা এখন খুঁজবে না তোমাকে। আমি চমকে উঠলাম। কেন? তিনি বললেন, কারণ সে মনে করে তুমি শেষ হয়ে গেছো। আর যারা মানুষ বিক্রি করে তারা তাদের লেনদেন ভুলে যেতে খুব ভালো পারে। এ কথাটা আমার বুকের ভেতর আগুনের মতো লাগলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি জানেন আমার বাবা কোথায়? তিনি একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, হ্যাঁ। আমি তার দিকে তাকালাম, চোখে জল চলে এলো। তাহলে আমাকে নিয়ে যান সেখানে। আমি বললাম, আমি জানতে চাই কেন সে আমাকে বিক্রি করলো। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তুমি এখন গেলে তুমি আগের তানু থাকবে না। তিনি বললেন, তুমি যা দেখবে তা তোমাকে ভেঙে দেবে আরও একবার। আমি দাঁতে দাঁত চেপে বললাম, আমি ইতিমধ্যেই ভেঙে গেছি। সেদিন তিনি আমাকে প্রথমবার শহরে নিয়ে গেলেন। চট্টগ্রামের পুরনো বন্দর এলাকায় ঢুকতেই আমার বুক ধকধক করতে লাগলো। সেই জায়গার গন্ধ, সেই ভিড়, সেই শব্দ যেন আগের দিনে সেই দুঃস্বপ্ন ফিরিয়ে আনছে। আমরা দূর থেকে একটা পুরনো চায়ের দোকানের সামনে থামলাম। তিনি নিচু গলায় বললেন, ওখানে তোমার বাবা আছে। আমি তাকালাম। আমার বাবা হাসছিল। তার পাশে আরেকজন লোক বসে আছে। টেবিলে টাকা গোনা হচ্ছে। আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। আমি এগোতে চাইলাম, কিন্তু মিস্টার ইয়াসিন আমার হাত ধরলেন। এখন না, তিনি বললেন। আমি কাঁপতে কাঁপতে বললাম, কেন? সে তো আমার বাবা। তিনি আমার চোখের দিকে তাকালেন। বাবা শুধু জন্ম দেয় না, রক্ষাও করে। তিনি বললেন, তোমার বাবা দ্বিতীয় কাজটা করেনি। আমি দাঁড়িয়ে রইলাম। সেই মুহূর্তে আমার ভেতরে কিছু একটা বদলে গেল। রাগ, কষ্ট, ভয় সব একসাথে জমে গেল। হঠাৎ আমার বাবা আমাদের দিকে তাকালো। আমি চমকে গেলাম। তার চোখে কোনো চেনা অনুভূতি ছিল না, ছিল শুধু লেনদেনের হিসাব। তিনি আবার অন্যদিকে ঘুরে গেলেন, যেন আমি কোনো অচেনা মানুষ। সেদিন আমি প্রথম বুঝলাম আমি তার কাছে কখনো মেয়ে ছিলাম না, আমি ছিলাম একটি দামে বিক্রি হওয়া জিনিস। রাত হয়ে গেলে আমরা ফিরে এলাম পাহাড়ে। আমি পুরো পথ চুপ ছিলাম। ঘরে ঢুকে আমি মাটিতে বসে পড়লাম। মিস্টার ইয়াসিন আমার পাশে দাঁড়িয়ে বললেন, এখন তুমি বুঝতে শুরু করেছ। আমি কাঁদছিলাম না, কান্না যেন শুকিয়ে গেছে। আমি শুধু বললাম, আমি আর আগের মতো থাকতে চাই না। তিনি ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, তাহলেই শুরু হলো তোমার আসল জীবন। সেই রাতে প্রথমবার আমি ঘুমাতে পারিনি, কিন্তু ভয়ও লাগেনি। কারণ এবার আমার ভেতরে একটা প্রশ্ন জন্ম নিয়েছিল, আমি কে, আর আমি কেন বেঁচে আছি। পরের দিন ভোরে মিস্টার ইয়াসিন আমাকে ডাকলেন বাইরে। তিনি বললেন, আজ থেকে তুমি সত্য জানতে শুরু করবে। দূরে সূর্য উঠছিল, পাহাড়ের গায়ে সোনালি আলো পড়ছিল। আর আমি জানতাম আমার জীবনের গল্প এখনো শেষ হয়নি, বরং এখনই শুরু হচ্ছে। আমি ঘরের বাইরে এসে দাঁড়ালাম। দূরে সূর্য উঠছে, কিন্তু আমার ভেতরের অন্ধকার একটুও কমছে না। মিস্টার ইয়াসিন আগুনের পাশে বসেছিলেন। তার মুখে কোনো তাড়াহুড়া নেই, কোনো অস্থিরতা নেই, যেন তিনি প্রতিদিনই এমন ভাঙা মানুষদের পাশে বসে থাকেন। আমি ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি বলেছিলেন আমি সত্য জানতে শুরু করব। আমি বললাম, আজ কি সত্য? তিনি একটু মাথা তুলেন, তারপর বললেন, সত্য কখনো একদিনে আসে না। এটা ধীরে ধীরে মানুষের ভেতরে ঢুকে যায় আর মানুষকে বদলে দেয়। আমি চুপ করে রইলাম। তিনি উঠে দাঁড়ালেন, তারপর বললেন, তোমার বাবা শুধু তোমাকে বিক্রি করেনি, সে আরও অনেক কিছু করেছে। এ কথাটা শুনে আমার বুকের ভিতর একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আর কি করেছে? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। তিনি আমার দিকে ঘুরে দাঁড়ালেন, তোমার মায়ের সাথে। এই কথাটা যেন আমার মাথায় আঘাত করল।
আমি এক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারলাম না। আমার মা? আমি থেমে গেলাম। আমি জানতাম না আমার মায়ের বিষয়ে খুব বেশি কিছু। ছোটবেলা থেকে শুধু শুনেছি তিনি মারা গেছেন, কিন্তু কিভাবে, কেন, কেউ কখনো বলেনি। মিস্টার ইয়াসিন ধীরে ধীরে বললেন, তোমার মা মারা যায়নি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি চমকে উঠলাম। মানে? তিনি বললেন, তোমার বাবা শুধু লোভী ছিল না, সে ছিল ভয়ঙ্করভাবে স্বার্থপর। তোমার মায়ের নামে থাকা জমি, টাকা সবকিছু নিজের করে নিতে সে অনেক আগেই পরিকল্পনা করেছিল। আমি বসে পড়লাম, মাথা ঘুরছে। কিন্তু আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে আমি কোথায় ছিলাম? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তোমার মা তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। আমি চুপ হয়ে গেলাম। ভেতরের পৃথিবীটা যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। সেদিন তিনি আমাকে একটা পুরনো খাম দিলেন, বললেন, এটা তোমার জন্য। আমি কাপা হাতে খামটা খুললাম। ভেতরে একটা ছবি ছিল, একজন মহিলা, তার চোখে একই রকম দুঃখ, কিন্তু মুখে একটা মায়া, আর তার কোলে ছোট্ট একটা শিশু। আমি জানি না কেন, কিন্তু আমার হাত কাঁপতে শুরু করলো। এটা আমার মা? আমি জিজ্ঞেস করলাম। তিনি মাথা নেড়ে বললেন, আর তুমি? আমার চোখে জল এসে গেল। আমি ছবিটা বুকের সাথে চেপে ধরলাম। সারা জীবন আমি যাকে হারানো বলে জানতাম, সে আসলে কখনো হারায়নি। সে শুধু আমাকে থেকে আলাদা করে রাখা হয়েছিল। আমি ধীরে ধীরে বললাম, আমার বাবা কেন এমন করলো? মিস্টার ইয়াসিন একটু দূরে তাকালেন। লোভ। তিনি বললেন, মানুষকে সবচেয়ে বেশি নষ্ট করে লোভ। আর যখন লোভ ভয় পায় না, তখন সে সবকিছুই ভেঙে ফেলে। সেই দিন থেকে আমার ভেতরে একটা আগুন জন্ম নিল। শুধু কান্না না, শুধু কষ্ট না, একটা প্রশ্ন, একটা প্রতিশোধের মতো অনুভূতি। আমি জানতে চেয়েছিলাম সবকিছু। পরের কয়েকদিন আমি মিস্টার ইয়াসিনের কাছ থেকে অনেক কিছু শিখছিলাম। তিনি আমাকে সরাসরি কিছু শেখাতেন না, কিন্তু তার জীবন আমাকে শেখাতো। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু যখন বলতেন প্রতিটি শব্দ ভারী হতো। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি আগুনের দিকে তাকিয়ে বললেন, আমি এমন একজন মানুষ যে অনেক কিছু দেখেছে। আপনার পরিবার আছে? আমি আবার জিজ্ঞেস করলাম। তিনি একটু থেমে গেলেন। তার চোখে প্রথমবারের মতো একটা ভাঙা ছায়া দেখলাম। ছিল। তিনি বললেন, এখন নেই। আমি আর কিছু বললাম না, কারণ আমি বুঝতে পারলাম তার ভেতরে আমার মতোই একটা গল্প আছে, ভাঙ্গা, অসম্পূর্ণ আর কষ্টে ভরা। একদিন সন্ধ্যায় তিনি আমাকে বললেন, তুমি যদি সত্য জানতে চাও তাহলে তোমাকে আবার শহরে যেতে হবে। আমি চমকে উঠলাম। কেন? তিনি বললেন, তোমার বাবা এখন আগের চেয়ে বড় খেলা খেলছে। আমার বুক ধকধক করতে লাগলো। আমি বললাম, আমি যাব। তিনি আমার দিকে তাকালেন। ভয় লাগবে না? আমি মাথা নেড়ে বললাম, আমি ভয়কে আগেই হারিয়েছি। সেদিন রাতে আমরা আবার পাহাড় থেকে নেমে এলাম। চট্টগ্রামের শহর আবারও আমার সামনে দাঁড়ালো, কিন্তু এবার আমি আগের মতো ভীতু ছিলাম না। আমি বদলে যাচ্ছিলাম। মিস্টার ইয়াসিন আমাকে একটা কালো কাপড়ের ব্যাগ দিলেন। এর ভেতরে যা আছে সেটা ব্যবহার করতে হবে, না যদি প্রয়োজন না হয়। তিনি বললেন। আমি ব্যাগটা নিলাম, কিন্তু খুললাম না। আমরা শহরের ভেতরে ঢুকলাম। পুরনো বন্দর এলাকায় আবার সেই চায়ের দোকান। আমি দূর থেকে দেখলাম আমার বাবা এখনো সেখানে আছে, কিন্তু এবার সে একা না, তার সাথে নতুন মানুষ, নতুন হিসাব, নতুন লেনদেন। মিস্টার ইয়াসিন আমার পাশে দাঁড়িয়ে বললেন, তুমি যা দেখছো সেটা শুধু শুরু। আমি তাকিয়ে রইলাম। আমার বাবা হেসে কথা বলছে, যেন তার জীবনে কোনো অপরাধ নেই। আমি ধীরে ধীরে বললাম, আমি তার সামনে যাব। মিস্টার ইয়াসিন বললেন, এখন না। কেন? কারণ তুমি এখনো প্রস্তুত না, তিনি বললেন। আমি চুপ করেই রইলাম, কিন্তু আমার ভেতরে আর অপেক্ষা ছিল না। আমি জানতাম এই গল্প এখানেই শেষ হবে না। আর যে মানুষ আমাকে 3 লাখ টাকায় বিক্রি করেছিল, তার সামনে একদিন আমাকে দাঁড়াতেই হবে, শুধু মেয়ে হিসেবে না, একজন সত্য জানার মানুষ হিসেবে। রাত নামার সময় আমরা আবার পাহাড়ে ফিরলাম। আমি জানালার পাশে বসেছিলাম। দূরে শহরের আলো জ্বলছে, আর আমার হাতে সেই ছবিটা, মায়ের ছবি। আমি ধীরে ধীরে বললাম, আমি তোমাকে খুঁজে বের করব মা। পেছনে মিস্টার ইয়াসিন দাঁড়িয়েছিলেন। তিনি কিছু বললেন না, কিন্তু আমি বুঝতে পারলাম এই যাত্রা এখন আর শুধু আমার না, এটা দুইটা ভাঙা মানুষের গল্প হয়ে যাচ্ছে। দূরের শহরের আলো আমি জানালার পাশে বসে দেখতে থাকলাম। প্রতিটা আলো যেন একটা করে প্রশ্ন করে জ্বলছিল, আর প্রতিটা প্রশ্ন আমাকে আমার অতীতের দিকে টেনে নিচ্ছিল। মায়ের ছবিটা আমি বুকের সাথে চেপে ধরেছিলাম। এত বছর পরে তার মুখ দেখা মানে ছিল নিজের হারিয়ে যাওয়া অংশকে আবার ছুঁয়ে দেখা। পেছনে মিস্টার ইয়াসিন দাঁড়িয়েছিলেন। তিনি চুপ। তিনি চুপ থাকা মানে তার ভেতরে কোনো ঝড় চলছে।
কিন্তু তিনি সেটা কাউকে দেখাতে দেয় না। আমি ধীরে ধীরে বললাম, আমি যদি এখনই বাবার সামনে যাই তাহলে আমাকে আটকাবেন? তিনি কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, আমি আটকাবো না, কিন্তু তুমি হারিয়ে যেতে পারো। আমি তার দিকে ফিরে তাকালাম। হারিয়ে যাওয়া তো আমি আগেই হয়েছি। আমি বললাম, এখন শুধু নিজেকে খুঁজে বের করার বাকি। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তুমি এখনো বুঝতে পারছো না, তিনি বললেন। তোমার বাবা শুধু একজন মানুষ না, সে একটা নেটওয়ার্কের অংশ। আমি থমকে গেলাম। মানে? তিনি জানালার দিকে তাকিয়ে বললেন, তুমি যাকে বাবা বলো, সে অনেক মানুষের জীবন নষ্ট করেছে। তোমার বিক্রি তার একমাত্র অপরাধ না। এ কথাটা আমার মাথার ভেতর ভারী পাথরের মতো বসে গেল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তাহলে আমি কি করব? তিনি আমার দিকে ঘুরলেন। তুমি সত্য জানবে, পুরোটা, তারপর সিদ্ধান্ত নেবে। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। মায়ের ছবি, বাবার মুখ, সেই নিলামের ভিড়, আর মিস্টার ইয়াসিনের চোখ, সব মিলিয়ে আমার মাথার ভিতর একটা যুদ্ধ চলছিল। পরের দিন ভোরে তিনি আমাকে নিয়ে শহরের দিকে রওনা হলেন। এবার পথটা আগের মতো ভয়ঙ্কর লাগছিল না, বরং মনে হচ্ছিল আমি কোনো অজানা সত্যের দরজার দিকে যাচ্ছি। শহরের ভেতরে ঢুকতে মিস্টার ইয়াসিন একটা পুরনো বিল্ডিংয়ের সামনেই থামলেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কোথায়? তিনি বললেন, এখানে অনেক পুরনো হিসাব রাখা হয়। আমি ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার, শুধু একটা টেবিল, কিছু ফাইল, আর ধুলোয় ঢাকা দেয়াল। তিনি একটা ফাইল বের করলেন। এটা তোমার বাবার রেকর্ড, তিনি বললেন। আমি কাঁপা হাতে ফাইলটা খুললাম। ভেতরে শুধু সংখ্যা না, নাম, তারিখ, আর এমন কিছু লেখা যা পড়তে পড়তে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। একটা পাতায় চোখ আটকে গেল। তানু, 19 বছর, 3 লাখ টাকা। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি ফাইলটা শক্ত করে ধরলাম। এটা এটা প্রমাণ? আমি জিজ্ঞেস করলাম। তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ। আমি হঠাৎ চিৎকার করে উঠলাম না, কাঁদলামও না। আমি শুধু চুপ করে গেলাম, কারণ ভেতরের কান্নাটা তখন শব্দ হারিয়ে ফেলেছিল। আমি বললাম, আমি তাকে শেষ করে দেব। মিস্টার ইয়াসিন আমার দিকে তাকালেন। তার চোখ কঠিন। না, তিনি বললেন, তুমি তাকে শেষ করবে না। আমি অবাক হয়ে তাকালাম। কেন? তিনি ধীরে ধীরে বললেন, কারণ তুমি যদি তাকে শেষ করো তাহলে তুমি তার মতোই হয়ে যাবে। এ কথাটা আমাকে থামিয়ে দিল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, তাহলে আমি কি করব? তিনি ফাইলটা বন্ধ করলেন। তুমি তাকে প্রকাশ করবে, তিনি বললেন, সবার সামনে। সেদিন থেকে আমার ভেতরে একটা নতুন লক্ষ্য তৈরি হলো। প্রতিশোধ না, বরং সত্য প্রকাশ। কিন্তু সেই পথ সহজ ছিল না। পরের কয়েকদিন আমরা শহরের ভেতরে বিভিন্ন জায়গায় গেলাম। আমি দেখলাম আমার বাবার মতো আরও মানুষ আছে। তারা হাসে, ব্যবসা করে, চা খায়, গল্প করে, কিন্তু তাদের ভেতরে লুকানো থাকে অন্ধকার লেনদেন। আমি প্রথমবার বুঝতে পারলাম দুনিয়া শুধু ভালো মন্দের গল্প না, এটা অনেক স্তরের এক ভয়ঙ্কর বাস্তবতা। একদিন রাতে মিস্টার ইয়াসিন আমাকে বললেন, তোমার বাবা জানে তুমি বেঁচে আছো। আমি চমকে উঠলাম। কিভাবে? তিনি বললেন, কারণ সে এখন তোমাকে খুঁজছে। আমার বুক ধক করে উঠল। কেন? তিনি বললেন, কারণ তুমি তার দুর্বলতা হয়ে গেছো। আমি কিছু বললাম না, কারণ এবার ভয় আসছিল না, এবার আসছিল প্রস্তুতি। পরের দিন আমি একা বের হলাম। মিস্টার ইয়াসিন আমাকে থামাননি। আমি পুরনো সেই চায়ের দোকানের দিকে গেলাম। আমার বাবা সেখানে ছিল। এবার সে একা। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম তার মুখে আগের মতো আত্মবিশ্বাস, কিন্তু চোখে একটা অস্থিরতা। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। আমার হৃৎস্পন্দন বাড়ছিল, কিন্তু পা থামেনি। আমি তার সামনে দাঁড়ালাম। তিনি প্রথমে চিনতে পারেনি, তারপর ছোট ছোট করে তাকালেন। তুই? তিনি বললেন। আমি চুপ। তিনি হেসে উঠলেন। তুই মরিস নাই? আমি এবার ধীরে ধীরে বললাম, না, আমি মরিনি। তার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি ব্যাগ থেকে সেই ফাইল বের করলাম, টেবিলের ওপর রাখলাম। এটা চেনো? তিনি তাকালেন। তার চোখে প্রথমবারের মতো ভয় দেখলাম। আমি বললাম, আমি তোমার মেয়ে। তার মুখ শক্ত হয়ে গেল। তুই এখানে কি করিস? আমি বললাম, সত্য জানতে এসেছি। তার হাত কাঁপছিল। এই মুহূর্তে চারপাশের শব্দ যেন থেমে গেল। আমি বললাম, তুমি আমাকে বিক্রি করেছিলে, কিন্তু তুমি ভুলে গেছো মানুষ সবসময় পণ্য থাকে না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে রাগ। চুপ কর, সে বলল। কিন্তু আমি চুপ করিনি। তুমি আমার মাকে কি করেছো? আমি জিজ্ঞেস করলাম। এই প্রশ্নটা যেন তার মুখের সব রং কেড়ে নিল। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। আমি বুঝে গেলাম এটাই সত্য। সে সত্য লুকাতে পারছে না। ঠিক তখন এই পেছন থেকে কয়েকজন লোক এসে দাঁড়ালো।
আমি বুঝতে পারলাম এটা এখন আর শুধু আমাদের দুজনের লড়াই না, এটা অনেক বড় কিছু। ঠিক সেই মুহূর্তে দূরে মিস্টার ইয়াসিন দাঁড়িয়েছিলেন। তিনি কোনো শব্দ করলেন না, শুধু তাকিয়ে রইলেন, যেন বলছেন এবার তুমি নিজে সিদ্ধান্ত নাও। আমি বাবার দিকে তাকালাম। তার চোখে এখন ভয় আর রাগ মিশে গেছে। আমি ধীরে ধীরে বললাম, আজ থেকে তুমি শুধু আমার বাবা না, তুমি একজন অপরাধী। চায়ের দোকানের বাতাস ভারী হয়ে গেল। আর সেই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হলো। একটা মেয়ে, তার হারিয়ে যাওয়া অতীত, আর তার পাপিষ্ঠ বাবার মুখোমুখি সত্য। চায়ের দোকানের সামনে সেই মুহূর্তটা যেন থেমে যাওয়ার মতো ছিল। চারপাশের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, শুধু আমার হৃৎস্পন্দনটা কানে বাজছিল। আমার বাবার টেবিলের উপর রাখা ফাইলটার দিকে তাকিয়ে আছে। তার মুখ শক্ত, কিন্তু চোখে অস্থিরতা স্পষ্ট, যেন সে বুঝে গেছে এ একটা কাগজ তার পুরো জীবন ভেঙে দিতে পারে। আমি এক ধাপ এগিয়ে গেলাম। এই কাগজে শুধু তোমার লেনদেন না, আমি ধীরে ধীরে বললাম, এখানে আমার জীবন লেখা আছে। সে দাঁত চেপে আমার দিকে তাকালো। তুই এখানে কি চাস? তার গলায় রাগ। আমি শান্ত ছিলাম। আশ্চর্যভাবে ভেতরের ভয়টা তখন আর কাজ করছিল না। আমি বললাম, আমি আমার মার কথা জানতে চাই। এ কথাটা বলতেই তার মুখে একটা অদ্ভুত ছায়া নেমে এলো। চারপাশের বাতাস ভারী হয়ে গেল। সে একটু হেসেই উঠল, কিন্তু সেই হাসি স্বাভাবিক ছিল না। তোর মা মরে গেছে, সে বলল। আমি মাথা নেড়ে বললাম, না। সে একটু সামনে এগিয়ে এলো। তুই কি জানিস না, তোর মা পাগল ছিল। এ কথাটা শুনে আমার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। আমি বললাম, মিথ্যা বলো না। ঠিক তখনই পেছন থেকে মিস্টার ইয়াসিন এগিয়ে এলেন। তার হাঁটার শব্দটা যেন পরিবেশ বদলে দিল। তিনি এসে আমার পাশে দাঁড়ালেন, কিছু বললেন না, শুধু তাকালেন। আমার বাবা প্রথমবার তাকে দেখেই থেমে গেল। তার চোখে এবার ভয় আর স্পষ্ট। তুমি আবার এখানে? আমার বাবা বলল। মিস্টার ইয়াসিন শান্ত গলায় বললেন, আমি সবসময় ছিলাম। এ কথাটা বলার পর চারপাশে কয়েকজন লোক এসে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম এটা শুধু রাস্তার ঝগড়া না, এখানে অনেক কিছু লুকানো আছে। আমার বাবা ধীরে ধীরে বলল, তুই ভাবিস আমি ভয় পাবো? মিস্টার ইয়াসিন একটু এগিয়ে গেলেন। ভয় না, তিনি বললেন, তুমি এখন হিসাব দেবে। এই কথার পর আমার বাবা হঠাৎ হেসে উঠল। হিসাব? সে বলল, তুই জানিস না আমি কার সাথে কাজ করি? আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। তারপর সে ধীরে ধীরে বলল, এই মেয়ে আমার মেয়ে না, এটা একটা সমস্যা। এ কথাটা আমার বুক ভেঙে দিল। আমি কাপা গলায় বললাম, আমি তোমার মেয়ে না? সে আমার দিকে তাকালো না। তুই একটা বোঝা ছিলি, সে বলল। এ কথার পর চারপাশের শব্দ যেন থেমে গেল। আমি কিছু বলতে পারছিলাম না। মিস্টার ইয়াসিন আমার দিকে তাকালেন। তার চোখে প্রথমবারের মতো রাগ দেখলাম। তিনি ধীরে বললেন, এটাই তোমার সত্য? আমার বাবা হঠাৎ চিৎকার করে উঠল, হ্যাঁ, কারণ তার মা আমাকে ধ্বংস করতে চেয়েছিল। এই কথাটা শুনে আমি থমকে গেলাম। মানে? আমি জিজ্ঞেস করলাম। সে দাঁত চেপে বলল, তোর মা আমার সব সম্পত্তি নিজের নামে করতে চাইছিল। আমি না করলে আমি শেষ হয়ে যেতাম। আমি মাথা নাড়লাম। মিথ্যা। সে এগিয়ে এসে বলল, তুই জানিস না কিছুই। ঠিক তখনই মিস্টার ইয়াসিন একটা ফাইল বের করলেন। এটা? তিনি বললেন। আমার বাবা চমকে উঠল। এটা কোথায় পেয়েছিস? মিস্টার ইয়াসিন বললেন, তোমার পুরনো লোকেরা এখন আর তোমার পাশে নেই। আমি ফাইলের দিকে তাকালাম। ভেতরে নতুন কিছু কাগজ। তার মধ্যে লেখা ছিল, আমার মায়ের নামে সব সম্পত্তি সত্যি বৈধ ছিল, আর আমার বাবা সেই সম্পত্তি দখল করার জন্য তাকে মানসিকভাবে ধ্বংস করেছিল। আমি কাঁপতে শুরু করলাম। সব কিছু উল্টে যাচ্ছে। আমি ধীরে ধীরে বললাম, তুমি মাকে মিথ্যা বলেছিলে। সে কিছু বলল না। তার চোখ এড়িয়ে গেল। এই নীরবতাটাই ছিল সবচেয়ে বড় স্বীকারোক্তি। ঠিক তখনই হঠাৎ কয়েকটা গাড়ি এসে থামল। কালো গাড়ি। লোকজন নেমে এলো। আমি বুঝতে পারলাম পরিস্থিতি এখন বদলে যাচ্ছে। আমার বাবা পিছিয়ে গেল। তুই ভুল করছিস, সে বলল মিস্টার ইয়াসিনকে। মিস্টার ইয়াসিন শান্ত গলায় বললেন, না, আজ তুমি শেষ। এই কথার পর আমার বাবা হঠাৎ পকেট থেকে কিছু বের করলো। আমি চমকে উঠলাম, কিন্তু মিস্টার ইয়াসিন এক সেকেন্ডও দেরি না করে তার হাত ধরে ফেললেন। একটা ছোট ধস্তাধস্তি, চারপাশে চিৎকার। আমি দাঁড়িয়েছিলাম, কিছুই করতে পারছিলাম না। হঠাৎ আমার বাবা আমাকে টেনে ধরল। তুই আমার রক্ত, সে বলল। তুই আমার বিরুদ্ধে যেতে পারিস না। আমি তার হাত ছাড়িয়ে বললাম, তুমি আমার বাবা না। এ কথাটা বলার পর সে থেমে গেল। ঠিক তখনই মিস্টার ইয়াসিন সামনে এসে দাঁড়ালেন। তার কণ্ঠ শান্ত, কিন্তু শক্ত। ছাড়ো তাকে, তিনি বললেন। আমার বাবা হঠাৎ হেসে উঠল। তুই ভাবিস তুই জিতবি? মিস্টার ইয়াসিন বললেন, আমি জিততে আসিনি, আমি শেষ করতে এসেছি। এই কথার পর হঠাৎ চারপাশের লোকজন নড়ে চড়ে উঠল।
আমি বুঝতে পারলাম এই মানুষটার পেছনে অনেক শক্তি আছে। ঠিক তখনই একটা ভয়ঙ্কর সত্য বের হলো। মিস্টার ইয়াসিন ধীরে ধীরে বললেন, তোমার যে ব্যবসা, সেটা শুধু মানুষ বিক্রি না, তুমি অনেক মেয়েকে ধ্বংস করেছ। আমার বাবা চুপ হয়ে গেল। তার চোখে এবার সত্যিকারের ভয়। আমি তাকিয়ে রইলাম। আমার ভেতরে সবকিছু ভেঙে যাচ্ছিল, কিন্তু এক অদ্ভুত শান্তিও আসছিল। কারণ সত্যটা এখন পরিষ্কার। আমার বাবা শুধু বাবা না, সে একজন অপরাধী। ঠিক তখনই মিস্টার ইয়াসিন আমার দিকে তাকালেন। তার চোখে একটা ভারী সিদ্ধান্ত। এখন তুমি সিদ্ধান্ত নেবে, তিনি বললেন। আমি ধীরে ধীরে বাবার দিকে তাকালাম। তার চোখে প্রথমবারের মতো ভাঙা মানুষ দেখলাম। আমি বুঝতে পারলাম প্রতিশোধ শেষ নয়, সত্যই শেষ। আমি বললাম, তুমি আজ থেকে আমার বাবা না। এই কথার পর চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই দূরে আরেকটা গাড়ি থামলো। একজন নারী নামলেন। আমি তাকে চিনতে পারলাম না, কিন্তু মিস্টার ইয়াসিন থেমে গেলেন। তার চোখ বদলে গেল। তিনি ধীরে বললেন, এটা অসম্ভব। আমি তাকালাম। নারীটা ধীরে ধীরে আমাদের দিকে আসছে। তার চোখে পানি। আর আমার বাবার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, সে তো। আমি বুঝতে পারলাম গল্পটা এখানেই শেষ না। এটা আসল সত্যের দরজা খুলতে যাচ্ছে। দূর থেকে আসা সেই নারী ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তার হাঁটার ভঙ্গিতে কোনো তাড়াহুড়া নেই, কিন্তু প্রতিটা পদক্ষেপ যেন অতীতের ধুলো ঝেড়ে সত্যকে সামনে টেনে আনছে। আমি তার দিকে তাকিয়েছিলাম, চিনতে পারছিলাম না, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত টান অনুভব করছিল। আমার বাবা একদম শক্ত হয়ে গেছে। তার মুখ ফ্যাকাশে, চোখ স্থির, যেন সে বিশ্বাসই করতে পারছে না এই মুহূর্তটা সত্যি হচ্ছে। মিস্টার ইয়াসিন আমার পাশে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার ভেতরে যেন কোনো ঝড় চলছে, যেটা তিনি কাউকে দেখাতে চান না। নারীটা আমাদের সামনে এসে থামল। তার চোখ সরাসরি আমার দিকে। একটা দীর্ঘ নীরবতা। তারপর খুব ধীরে ধীরে সে বলল, তুই বড় হয়ে গেছিস। এ কথাটা শোনার সাথে সাথে আমার শরীর কেঁপে উঠল। আমি অবাক হয়ে বললাম, আপনি আমাকে চেনেন? সে একটু কাপা গলায় হাসল। চিনি না কেন, আমি তো তোর মা। এ কথাটা যেন সময়কে থামিয়ে দিল। আমি এক মুহূর্তে কিছু বুঝতে পারলাম না। আমার মাথা ঘুরে গেল। আমি ফিসফিস করে বললাম, না, এটা সম্ভব না। আমার চোখের সামনে যে ছবি আমি এতদিন বুকের কাছে রেখেছি, যে মুখ আমি হারিয়ে ফেলেছি বলে বিশ্বাস করেছি, সেই মুখ এখন আমার সামনে দাঁড়িয়ে। কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না। মিস্টার ইয়াসিন হঠাৎ আমার সামনে এগিয়ে বললেন, তুমি এখানে কেন? নারীটা তার দিকে তাকালো। তার চোখে ভয় নেই, আছে ক্লান্তি। আমি শেষ করতে এসেছি, সে বলল। আমার বাবা তখন হঠাৎ চিৎকার করে উঠল, তুই মরে গেছিলি। নারীটা শান্ত গলায় বলল, আমি মরি নাই, আমাকে মরার মতো করে রাখা হয়েছিল। এ কথাটা শোনার পর আমার বুক ভেঙে গেল। আমি ধীরে ধীরে বললাম, তুমি আমার মা? সে আমার দিকে এগিয়ে এসে আমার মুখে হাত রাখল। তার হাত কাঁপছিল। হ্যাঁ, সে বলল, আমি তোর মা। আমি এক মুহূর্তেই কাঁদতে শুরু করলাম। সব চাপা কান্না, সব হারিয়ে যাওয়া বছর, সব অবহেলা একসাথে ভেঙে পড়ল। আমি তাকে জড়িয়ে ধরলাম, কিন্তু সেই মুহূর্ত শান্ত ছিল না। কারণ আমার বাবা পেছন থেকে দাঁত চেপে বলল, তুই মরে গেছিলি, আমি তোকে শেষ করে দিয়েছিলাম। মা ধীরে ঘুরে দাঁড়ালো। তুমি আমাকে শেষ করতে পারোনি, সে বলল, তুমি শুধু আমাকে লুকিয়ে রেখেছিলে। এ কথার পর হঠাৎ চারপাশে নীরবতা নেমে এলো। মিস্টার ইয়াসিন আমার দিকেই তাকালেন। তার চোখে এবার একটা অদ্ভুত একটা কষ্ট। তিনি ধীরে বললেন, আমি জানতাম তুমি বেঁচে আছো, কিন্তু কখনো নিশ্চিত হতে পারিনি। মা তার দিকে তাকালো। তুমি তখন আমাকে বাঁচাতে পারোনি, সে বলল। এই কথাটা যেন মিস্টার ইয়াসিনের বুকেও আঘাত করলো। আমার বাবা তখন হঠাৎ হেসে উঠল। সব নাটক শেষ, সে বলল। তোমরা সবাই মিলে এখন আমাকে ফাঁসাতে এসেছ। মা তার দিকে এগিয়ে গেল। ফাঁসানো না, সে বলল, সত্য সামনে আনা। তারপর সে আমার দিকে তাকালো। তোর বাবা শুধু তোকে বিক্রি করেনি, সে বলল। সে আমাকে বন্দি করে রেখেছিল, আমার পরিচয় মুছে দিয়েছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, কেন? সে চোখ বন্ধ করল। কারণ আমি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, সে বলল। সে ভেবেছিল আমি তাকে ধ্বংস করব। আমি বাবার দিকে তাকালাম। সে এখন আর আগের মতো শক্ত না। তার মুখে ভয়, রাগ আর অসহায়তা একসাথে। মিস্টার ইয়াসিন ধীরে বললেন, তোমার অপরাধ এখন আর লুকানো নেই। ঠিক তখনই পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। আমি চমকে উঠলাম। আমার বাবা পেছনে সরে গেল। তোমরা সবাই পাগল, সে চিৎকার করলো। কিন্তু কিছুক্ষণের মধ্যে চারিদিক থেকে লোকেরা তাকে ঘিরে ধরল। আমি দাঁড়িয়েছিলাম, আমি কিছু বলছিলাম না, কারণ আমার ভেতরে তখন কোনো প্রতিশোধ ছিল না, ছিল শুধু শূন্যতা। মা আমার হাত ধরল। চলো, সে বলল। আমি তার দিকে তাকালাম। কোথায়?
সে বলল, নতুন জীবন শুরু করতে। আমি পেছনে তাকালাম। আমার বাবা এখন হাত করা পড়া। মিস্টার ইয়াসিন দূরে দাঁড়িয়ে আছেন। তার চোখে কোনো বিজয় নেই, শুধু এক ধরনের শান্ত বিষণ্ণতা। আমি ধীরে ধীরে তার দিকে গেলাম। আপনি সব জানতেন? আমি জিজ্ঞেস করলাম। তিনি মাথা নেড়ে বললেন, না, শুধু কিছুটা। আমি বললাম, তাহলে আপনি কেন আমাকে সাহায্য করলেন? তিনি একটু থামলেন, তারপর বললেন, কারণ তোমার মতো অনেক গল্প আমি দেখেছি, কিন্তু সব গল্প আমি শেষ করতে পারিনি। এ কথাটা আমার বুকের ভেতর বসে গেল। আমি ধীরে ধীরে মার পাশে ফিরে এলাম। আমরা গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করলো। পেছনে শহর, অতীত, আর সেই মানুষটা থেকে গেল যাকে আমি বাবা বলে চিনতাম। গাড়ির জানালা দিয়ে আমি শেষবার তাকালাম। আমার বাবা এখন ছোট হয়ে যাচ্ছে দূরে। আর আমার ভেতরে কোনো ঘৃণা নেই, শুধু একটা ক্লান্তি। মা আমার মাথায় হাত রাখলো। সব শেষ, সে বলল। আমি বললাম, না, এটা শেষ না। সে অবাক হয়ে তাকালো। আমি বললাম, এটা শুরু। মিস্টার ইয়াসিনের কথা মনে পড়ল। মানুষকে শেষ করা যায় না, শুধু সত্যকে সামনে আনা যায়। গাড়ি দূরে চলে গেল। শহরের আলো পেছনে পড়ে রইল। আর আমার জীবনের সবচেয়ে বড় সত্য এখন সামনে। গাড়িটা শহর থেকে দূরে এগিয়ে যাচ্ছিল। জানালার বাইরে আলো অন্ধকার মিশে যাচ্ছে। রাস্তার ধুলো উড়ছে। আর আমার ভেতরের সবকিছু ধীরে ধীরে স্থির হয়ে আসছে। আমি মায়ের পাশে বসে আছি। এত বছর পর তার গন্ধ, তার হাতের উষ্ণতা, সবকিছুই আমার কাছে অবিশ্বাস্য লাগছিল। কিন্তু এই অবিশ্বাসের ভেতরে একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরছিল, সব শেষ কি সত্যি হয়ে গেছে? মা আমার মাথায় হাত বুলিয়ে দিল। তুই এখন নিরাপদ, সে বলল। আমি ধীরে বললাম, নিরাপদ মানে কি অতীত মুছে যাওয়া? সে চুপ করে গেল। গাড়ি একটা ছোট গ্রামে এসে থামল। মিস্টার ইয়াসিন আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিলেন। আমি গাড়ি থেকে নামলাম। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে সেই পুরনো কঠোরতা নেই, আছে এক ধরনের শান্ত ক্লান্তি। মা তার সামনে এসে দাঁড়ালো। দুজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। কোনো কথা নেই, শুধু ইতিহাসের ভার। তারপর মা ধীরে বলল, তুমি আমাকে বাঁচাতে পারোনি, কিন্তু তুমি আমাকে ভুলেও যাওনি। মিস্টার ইয়াসিন মাথা নিচু করলেন। আমি পারিনি, তিনি বললেন। এই প্রথম আমি দেখলাম এই শক্ত মানুষটারও ভেতরে ভাঙা কিছু আছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার সাথে আমার বাবার সম্পর্ক কি ছিল? এই প্রশ্নে চারপাশ হঠাৎ নীরব হয়ে গেল। মিস্টার ইয়াসিন আমার দিকে তাকালেন। তার চোখ ভারী। সে শুধু তোমার বাবা না, তিনি বললেন, সে ছিল আমার অতীতের ভুল সিদ্ধান্তের অংশ। আমি থমকে গেলাম। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি একসময় আইন অবৈধতার মাঝখানেই ছিলাম। অনেক কিছু দেখেছি, অনেক কিছু থামাতে পারিনি। তোমার বাবা সেই সময় থেকে বড় হতে শুরু করে। আমি তখন থামাতে পারিনি। আমি বুঝতে পারলাম এই গল্প শুধু আমার না, এটা অনেক মানুষের ব্যর্থতার গল্প। মা নিচু গলায় বলল, আর আমি সেই ভুলের সবচেয়ে বড় শিকার। আমি দুজনের দিকেই তাকালাম। আমার ভেতরে এখন আর রাগ নেই, শুধু একটাই প্রশ্ন, তাহলে এখন কি হবে? মিস্টার ইয়াসিন ধীরে বললেন, তোমার বাবার বিচার হবে। আমি মাথা নেড়ে বললাম, আমি চাই না শুধু শাস্তি হোক। সবাই চুপ হয়ে গেল। আমি বললাম, আমি চাই মানুষ জানুক সত্যটা। মা আমার দিকে তাকালো, তার চোখে জল। তুই বড় হয়ে গেছিস, সে বলল। পরের কয়েকদিন খুব শান্ত ছিল, কিন্তু সে শান্তি ছিল ঝড়ের পরের নীরবতার মতো। চট্টগ্রামে খবর ছড়িয়ে পড়ল একজন প্রভাবশালী অপরাধীর নাম। তার লুকানো কাজ, তার ভেতরের অন্ধকার সব সামনে আসতে শুরু করলো। আমার বাবা এখন কারাগারে। আমি তাকে দেখতে গেলাম। কারাগারে সেই ঠান্ডা দেয়ালের ভেতরে সে বসেছিল। আমাকে দেখে তার চোখে প্রথমবারের মতো কোনো আত্মবিশ্বাস ছিল না, শুধু ক্লান্তি। সে বলল, তুই আমাকে শেষ করে দিলি। আমি শান্ত গলায় বললাম, না, তুমি নিজেকে করেছ। সে চুপ হয়ে গেল। তারপর ধীরে বলল, তুই সুখে থাকতে পারবি না। আমি তার দিকে তাকালাম। এবার আমার ভিতরে কোনো ভয় ছিল না। আমি বললাম, আমি সুখ খুঁজতে আসিনি, আমি সত্য খুঁজতে এসেছিলাম। সে মাথা নিচু করল। আমি উঠে দাঁড়ালাম, আর ফিরে তাকালাম না। বাইরে বের হয়ে দেখি মিস্টার ইয়াসিন দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, তুমি এখন কি করবে? আমি কিছুক্ষণ আকাশের দিকে তাকালাম, তারপর বললাম, আমি বাঁচব। তিনি একটু হাসলেন। এটাই সবচেয়ে কঠিন কাজ, তিনি বললেন। মা আমার পাশে এসে দাঁড়ালো। আমরা তিনজন কিছুক্ষণ চুপ করে রইলাম। দূরে সূর্য উঠছে। নতুন সকাল, নতুন জীবন। আমি ধীরে ধীরে বললাম, আমার গল্প শেষ না। মিস্টার ইয়াসিন মাথা নেড়ে বললেন, না, এটা শুরু ছিল। মা আমার হাত ধরল। এবার সে হাত ছেড়ে দেওয়ার ভয় নেই, কারণ এখন আমি আর সে 19 বছরের মেয়ে না, যে বিক্রি হয়ে গিয়েছিল। আমি এখন একজন মানুষ, যে নিজের সত্য খুঁজে পেয়েছে।
ক্যামেরার মতো আমার চোখে ভেসে উঠল সেই পুরনো রাত, দড়ি, ভিড়, হাসি, নিলাম, সবকিছু এখন শুধু অতীত। আমি শেষবারের মতো মনে মনে বললাম, আমি ভেঙে গিয়েছিলাম, কিন্তু শেষ হয়ে যায়নি। আর সেই মুহূর্তে গল্পটা সত্যিকারের শেষ হলো, নীরবতায়, শান্তিতে, আর এক নতুন শুরুতে। সমাপ্ত।